মনে হয় যে আমি যদি বাঁচি তাহলে আমি আমার কাজটা আরো বেটার করতে পারবো। বিকজ এটা আমার হেলথ রিজনসের জন্য, পার্সোনাল রিজনের জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল এন্ড গ্রেটফুল। যারা দেখেছো, আমাকে জানিয়েছো। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না আমিও পড়েছি, আমি ঠিক আছি। জীবন মাঝে মাঝে সিনেমার স্ক্রিপ্টের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর হয়ে দাঁড়ায়। যে মানুষটির হাসিমুখ পর্দা কাঁপাতো, সেই মানুষটি আজ স্তব্ধ হয়ে শুয়ে আছেন হীন শীতল কফিনে। অভিনেতা রাহুলের অকাল প্রয়াণ কেবল বিনোদন জগৎকেই নয়, স্তম্ভিত করে দিয়েছে পুরো দেশকে। কিন্তু গত ৪৮ ঘণ্টায় এক ভিন্ন নাটকের সাক্ষী হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একদিকে রাহুলের চিরবিদায়, আর অন্যদিকে শোকাতুর অভিনেত্রী শ্বেতার উপর ধেয়ে আসা বিষাক্ত সব নেতিবাচক মন্তব্য। দীর্ঘ ২ দিনের নীরবতা ভেঙে অবশেষে জনসমক্ষে এলেন শ্বেতা। কান্নায় ভেঙে পড়া কণ্ঠে তিনি যা বললেন তা শুনে আজ পাথর হয়ে গেছেন তার সমালোচকরাও। কেন তিনি বললেন, আমি বেঁচে থেকে অনেক বড় ভুল করেছি? কেনই বা তিনি মনে করছেন রাহুলের সাথে সেই উত্তাল সমুদ্রের জলেই মিশে গেলে আজ ভালো হতো? শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল সেই উত্তাল ঢেউয়ের মাঝে? আজ আপনাদের জানাবো সেই ট্র্যাজিক মুহূর্তের প্রতিটি সেকেন্ডের বর্ণনা। অভিনেতা রাহুলের মৃত্যুর ঠিক ২ দিন পর পুরো ইন্টারনেট যখন শ্বেতাকে নিয়ে নানা তত্ত্বে মত্ত, ঠিক তখনই একটি ফেসবুক লাইভে হাজির হন তিনি। তবে এই শ্বেতা সেই চেনা শ্বেতা নন। স্ক্রিনের ওপাশে যে মুখটি দেখা যাচ্ছিল তা ছিল বিধ্বস্ত, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া এবং ক্লান্ত। চোখের নিচে গাঢ় কালো দাগ বলে দিচ্ছিল গত ২ রাতে এক মুহূর্তের জন্যেও তার ২ চোখের পাতা এক হয়নি। লাইভের শুরু থেকেই তিনি ছিলেন নির্বাক, কেবল ঝরে পড়ছিল নোনা জল। আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, রাহুলদার সাথে আমি পানিতে ডুবে মরে গেলেই ভালো হতো। অন্তত মরে গেলে কেউ আমাকে আর দোষারোপ করতে পারত না। সে তার এই একটি বাক্যই বুঝিয়ে দেয় রাহুলের মৃত্যু তাকে যতটা না আঘাত করেছে, তার চেয়েও বেশি ক্ষতবিক্ষত করেছে মানুষের নিষ্ঠুর মন্তব্য। সমাজের একটি অংশ যেন ধরে নিয়েছে রাহুল ফিরে না আসার পেছনে শ্বেতার কোনো দায় আছে। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শ্বেতা যেন আজ জীবনকেই বিষাদময় মনে করছেন। কি ঘটেছিল সেই কাল রাতে? শ্বেতার জবানিতে উঠে এসেছে প্রকৃতির সেই রুদ্র মূর্তির বিবরণ। শ্বেতার মতে রাহুল ছিলেন তার কাছে কেবল একজন সহকর্মী নন, বরং একজন বড় ভাই এবং অভিভাবকের মতো। তারা যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিলেন, তখন কেউ কল্পনাও করেনি যে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ওলটপালট হয়ে যাবে। শ্বেতা জানান, হঠাৎই বিশাল এক ঢেউ তাদের দিকে ধেয়ে আসে। সেই উত্তাল জলরাশির শক্তির কাছে মানুষের ক্ষমতা কতটুকু? সমুদ্র যখন তাদের টেনে নিয়ে যাচ্ছিল, শ্বেতা আপ্রাণ চেষ্টা করেছিলেন রাহুলকে ধরে রাখার। তার হাত বাড়িয়েছিলেন রাহুলের দিকে, আঁকড়ে ধরতে চেয়েছিলেন তার প্রিয় রাহুলদাকে। কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়মে দুজন ঢেউয়ের তোড়ে অতল গভীরে তলিয়ে যান। শ্বেতা বলেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত রাহুলদাকে ছাড়তে চাইনি, কিন্তু মুহূর্তেই বিশাল এক ধাক্কায় সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়। আমি ভেসে উঠলাম, কিন্তু রাহুলদাকে আর আমার পাশে খুঁজে পেলাম না। প্রায় ৩০ ফুট জলের নিচে চোখের পলকে তলিয়ে যান রাহুল। শ্বেতা অলৌকিকভাবে ভেসে উঠলেও রাহুল আর ফিরে আসেননি। শ্বেতা আজ নিজেকে অপরাধী মনে করছেন। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সার্ভাইভার্স গিল্ট। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি কেন বেঁচে ফিরলেন। তিনি বারবার লাইভে বলছেন, আমি কিভাবে বেঁচে আছি সেটা এক অলৌকিক ঘটনা, কিন্তু এই বেঁচে থাকা যেন আজ আমার কাছে সবচেয়ে বড় শাস্তি। তিনি যখন নিজেকে ভাবেন, তখন তার সামনে ভেসে ওঠে রাহুলের সেই বাড়িয়ে দেওয়া হাতটা, যা তিনি শত চেষ্টা করেও ধরতে পারেননি। রাহুলের মৃত্যুর পর থেকে শ্বেতা নিজেকে এক প্রকার গৃহবন্দী করে ফেলেছেন। কোনো খাবার খাচ্ছেন না, কারো সাথে কথা বলছেন না। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি এতটা আতঙ্কগ্রস্ত যে সামান্য জলের শব্দ শুনলেই চমকে উঠছেন। তার চোখের নিচে পড়া কালো দাগ প্রমাণ করে তিনি এক ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তার মতে, চোখ বন্ধ করলেই তিনি দেখছেন সেই উত্তাল সমুদ্র আর রাহুলের তলিয়ে যাওয়ার সেই শেষ দৃশ্য। আমাদের সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রমাণ শ্বেতার কমেন্ট বক্স। একজন মানুষ তার চোখের সামনে তার আপন একজনকে হারিয়েছেন, অথচ তাকে সান্ত্বনা দেওয়ার বদলে একদল মানুষ ব্যস্ত তাকে কাঠগড়ায় দাঁড় করাতে। কেউ বলছেন এটি কোনো রহস্য, কেউ বলছেন শ্বেতা কেন তাকে বাঁচাতে পারলেন না। এই ডিজিটাল ট্রায়াল বা বিচার পদ্ধতি শ্বেতাকে আজ খাদের কিনারায় নিয়ে ঠেলে দিয়েছে। শ্বেতা আক্ষেপ করে বলেন, লোকে আমাকে নিয়ে যা ইচ্ছে বলছে। তাদের মনে হচ্ছে আমি বেঁচে থেকে অন্যায় করেছি, কিন্তু কেউ তো জানে না সেই ঢেউয়ের মাঝখানে আমরা কতটা অসহায় ছিলাম। এই পরিস্থিতি আমাদের ভাবিয়ে তোলে, আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি যে কারো শোককেও সম্মান দিতে পারি না? রাহুল আর শ্বেতা কেবল ইন্ডাস্ট্রির সহকর্মী ছিলেন না, তাদের মধ্যে ছিল এক নিবিড় ভ্রাতৃত্বের সম্পর্ক। শ্বেতার ক্যারিয়ারের প্রতিটি মোড়ে রাহুল ছিলেন ছায়ার মতো।
পরামর্শ থেকে শুরু করে মানসিক সাহস সবকিছুতেই রাহুল ছিলেন অগ্রণী। সে তার ভাষায় রাহুলদা ছিলেন আমার বটগাছ। সেই বটগাছ যখন উপড়ে গেল, সেটা আজ মরুভূমির মাঝে একা দাঁড়িয়ে থাকা এক পথিকের মতো। ইন্ডাস্ট্রির লোকজনও বলছেন রাহুল আর শ্বেতার এই বন্ধুত্ব ছিল এক অনন্য উদাহরণ। শুটিং সেটেও তারা একে অপরের খেয়াল রাখতেন। আজ রাহুলের সেই প্রাণবন্ত হাসির অনুপস্থিতি শ্বেতার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা হয়তো কখনোই পূরণ হবে না। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন শ্বেতার এই অবস্থা থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ হবে না। তিনি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন, তার স্পষ্ট লক্ষণ তার আচার আচরণে ফুটে উঠছে। যদি তাকে এখনই সঠিক কাউন্সেলিং এবং পরিবারের সমর্থন দেওয়া না হয়, তাহলে এই গভীর শোক তাকে স্থায়ী কোনো মানসিক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। স্বাভাবিক জীবনে ফেরার শক্তিটুকুও আজ তার অবশিষ্ট নেই। অভিনয়ের রঙিন জগৎ আজ তার কাছে ধূসর। লাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই পরিচিত পৃথিবী এখন তার কাছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। রাহুল চলে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তিনি আর ফিরবেন না, কিন্তু তিনি রেখে গেছেন এক বড় প্রশ্ন। আমরা কি পারতাম না সে তার এই কঠিন সময় তার পাশে দাঁড়াতে? কেন একজন মানুষকে লাইভে এসে কাঁদতে হয় কেবল বেঁচে থাকার জন্যে ক্ষমা চাইতে? রাহুলের সেই চির বিদায় আর সে তার এই হাহাকার যেন আমাদের শিখিয়ে দিয়ে গেল জীবন কতটা অনিশ্চিত। অভিনেতা রাহুলকে আমরা হয়তো আর পর্দায় দেখব না, কিন্তু তার কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন আমাদের হৃদয়ে। আর সেটা আমরা প্রার্থনা করি তিনি যেন এই ট্রমা কাটিয়ে উঠতে পারেন এবং আবারও সেই শক্তিতে ফিরে আসতে পারেন। ভিউয়ার্স, সে তার এই করুণ জবানবন্দি এবং তার প্রতি এই মানুষের এই নিষ্ঠুর আচরণ নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয় একজন শোকাতুর মানুষকে এভাবে আক্রমণ করা সঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি, আর এই ধরনের সেন্সিটিভ এবং লেটেস্ট খবরের জন্য নিউজ ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন। পুলিন্দা, আপনার নৌকোতে করে ওদিনকে তুলে আনা হয়েছিল অভিনেতাকে, কি দেখেছিলেন বা আপনি কি জানলেন সেদিনকে? কি ঘটনাটা, কি খবর এলো আপনার কাছে? আমার কাছে যখন ভগীরথ জানা আসছে, আমি এই সামনে নৌকোটা বেড়েছে ওইখানে নিয়ে যাচ্ছে, আমাকে ও বলেনি। না বলার জন্য ও নিয়ে গেছে নৌকোটা, সাঁতার কেটে নৌকো ধরেছে গেছে। ওনাদেরকে সে যে শ্বেতা ম্যাডাম নায়িকা, ওনাকে আমাদের দৌড়ি ধরিয়ে দিয়ে লাফ দিয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমাদের এইখানে আসছে। আসার পর ওনারা তখন সেটা তখন কি নায়ক বেঁচে ছিল? নায়কও তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা তুলে ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর বাঁচে আছে, তখন চলে গেছে। কিন্তু এখন আমাদের নৌকো ওরা নিয়েনি আমাদের কাছে। আপনাদের সঙ্গে কোনো বিষয়টা আলোচনা করেনি। না করে পরে এই ভগীরথ জানা আর হোটেলের সৌরভ আর বেনু জানা, ওরা তা কি ভগীরথ হচ্ছে আমাদের ড্রাইভার। আচ্ছা, মানে ওনাদের সঙ্গে চুক্তি হয়েছিল, কত টাকার বিনিময়ে করে চুক্তি হয়েছে। ওরা আমাকে বলেনি, না বলার পর্যন্ত ওরা যে কী করছে আমি জানি না। জানতে পারছি না জানার পরে লোকটাকে যে তুলে নিয়ে আসছে এখানে, মানে গাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, ও বাঁচে আছে, একটু চিৎকার করছে, নিয়ে গেল। তখন আমি এইখানে আছি, হট করে ফোন আসলো একটা যে ওরা ডেট হয়ে, মানুষটা বেঁচে ছিল, ডেট হয়ে গেলে। তখন বাংলা নিউজ ফিউজ কেউ আসেনি, হট করে নিউজ আসলো যে আমার ডঙ্গায় পড়ে গেছে। আমার ডঙ্গা কাউকে দেয়নি শুটিংয়ের পার্টিকে, তো কী করে হলো? আমাদের কাছে পুলিশ, মিডিয়া ভাইদের ওরা আসছে, ঘন ঘন আমাদেরকে হারাসমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসে কি বলছে আপনাদেরকে? আমাদেরকে বলছে যে তোমার নৌকো নিয়ে গেছে, অমুক করছে, তো এইগুলো বলছে আর কি। মানে এই ঘটনার পরে আপনারা হেনস্থা শিকার হচ্ছেন? হ্যাঁ, বহুত মাত্রার, মানে আজকে 4 দিন হয়ে গেল মনে হয়, 4 দিন হয়ে গেল। আমি মানে ওই চিন্তায় আমি মানে বাড়িতে ঘুমাতে